রিঅ্যাকট্যান্স পাই আমরা, সেগুলোর ব্যাপারে বলছিলাম তোমাদেরকে। এখানে একটা টেবিলে জিনিসটা সামারাইজ করা আছে, যে তোমরা এটা অলরেডি চিনো। রেজিস্টর রেজিস্টর একটা সার্কিটে যে বাধাটা দেয় সেটাকে রেজিস্ট্যান্স বলা হয়। ওইটাকেও তুমি ইম্পিডেন্স বলতে পারো। ইম্পিডেন্সের মধ্যে ওভারঅল সবগুলাই পড়ে, রেজিস্ট্যান্সে পড়ে, ইন্ডাকটেন্সের দেওয়া রিঅ্যাকট্যান্সে পড়ে, ক্যাপাসিটেন্সের দেওয়া রিঅ্যাকট্যান্সে পড়ে। সবকিছুকেই তুমি ওভারঅল ইম্পিডেন্স বলে প্রকাশ করতে পারো। তো যেটা গতকাল যেটা বলছিলাম, রেজিস্ট্যান্সেরটা আর এর জন্য রেজিস্ট্যান্স, এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি এমনি বলা হয় হচ্ছে রিঅ্যাকট্যান্স। আর আমি যদি এগুলো সবকিছু একসাথে প্রকাশ করি তখন এটাকে ইম্পিডেন্স বলবো। তাছাড়া হচ্ছে রেজিস্ট্যান্সের যে এটা সেটা হচ্ছে আর, ইন্ডাকটেন্সের জন্য সেটা হচ্ছে জে ওমেগা এল, আর ক্যাপাসিটেন্সের জন্য 1/j ওমেগা সি। তো এদের যে বললাম এদেরকে ইম্পিডেন্স বলা হয়। রেজিস্ট্যান্সের যেরকম উল্টাটাকে আমরা বলছিলাম, কন্ডাক্টেন্স বলছিলাম, রেজিস্ট্যান্সের উল্টা ছিল কন্ডাক্টেন্স। সেরকম ভাবে ইম্পিডেন্সের উল্টা হচ্ছে অ্যাডমিটেন্স। সো জেড যদি তোমার ইম্পিডেন্স হয়ে থাকে, জেড এর অপোজিটটা হচ্ছে ওয়াই, ওয়াই কে বলা হয় অ্যাডমিটেন্স। তো এই অ্যাডমিটেন্সটা তোমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো 1/r, তোমরা এটা অলরেডি চিনো, ইউজও করছো কন্ডাক্টেন্স হিসাবে। আর এল আর সি এর ক্ষেত্রে এইটাকে আবার যে জিনিসটা তাদের রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স সেটাকেই উল্টায় দিলে তাদের অ্যাডমিটেন্স চলে আসবে। এখানে রাটা শেষ করে যাই। একই সাথে হচ্ছে তোমাদেরকে বলছিলাম আমরা একটা ইমাজিনারি লাইনওয়ালা গ্রাফ আঁকলে, মানে যে গ্রাফে আমরা এসব নাম্বার প্রকাশ করি, কমপ্লেক্স নাম্বার প্রকাশ করি, এখানে রিয়েল এক্সিস আর এদিকে ইমাজিনারি এক্সিস থাকলে সেটাতে চাইলে আমরা অ্যাডমিটেন্স টাইপের জিনিস প্রকাশ করতে পারি, সরি ইম্পিডেন্স প্রকাশ করতে পারি। ইম্পিডেন্স মানে জেড প্রকাশ করতে পারি, যেখানে কিনা একটা সার্কিটের রেজিস্ট্যান্সও থাকবে, রিঅ্যাকট্যান্সও থাকবে। এটাও গতদিন বলা হয়েছে, আমি আবার বলতেছি। এই এক্স তোমার এলও হইতে পারে, সিও হইতে পারে, দুইটার সামেশনও হইতে পারে, কি আছে সার্কিটে সেই অনুযায়ী। এই আরটা তোমরা, আর হচ্ছে রিয়েল নাম্বার হয়, এটাকে প্লট করা হয় হরিজন্টাল এক্সিসটায় বা এক্স এক্সিস যেটাকে বলি আমরা। আর যে এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের রিঅ্যাকট্যান্স, যেটা কিনা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থেকে আসে, সেটা আমরা প্লট করি হচ্ছে ইমাজিনারি এক্সিসে। তারপর ওই এক্সিস দুইটার ভ্যালু অনুযায়ী আমার নতুন একটা ভ্যালু আসে, সেটা হয় জেড এর ভ্যালু। তো নর্মাল এয়ার নাম্বার যেগুলো কমপ্লেক্স নাম্বারকে, যেরকম এটা একটা রেক্টেঙ্গুলার ফরম্যাট, এটাকেও তুমি পোলার ফরম্যাটে প্রকাশ করতে পারো ওই যে কনভার্সন সিস্টেম ইউজ করে। ইভেন ওই এক্সপোনেনশিয়াল ফরম্যাটও ইউজ করতে হচ্ছে, দেখাইতে পারো। এখানেও তোমার একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়ার জন্য সেম রুল। যেমন তুমি যদি এক্স প্লাস আই ওয়াই, নর্মালি আমরা যেটা বলি এক্স প্লাস জে ওয়াই, সরি, ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল থিটা, এটা যেভাবে কনভার্সন করবা সেম ভাবেই জেড এর ক্ষেত্রে কনভার্সন করবা। কথা হচ্ছে এটা একটা কমপ্লেক্স নাম্বার, ওইটাও একটা কমপ্লেক্স নাম্বার, সো সেম ফর্মুলাই ওদের মধ্যে অ্যাপ্লাইড হবে। এখানে কিছু টার্ম একটু মনে রাখতে হইতে পারে তোমাদের, সেগুলো হচ্ছে যে আমি যেটা বললাম, দেখো জেড যদি তোমার ইম্পিডেন্স হয়, জেড এর উল্টাটা হচ্ছে অ্যাডমিটেন্স। তো অ্যাডমিটেন্সটা আসলে জেড এর উল্টা। সো জেড কে আমরা কিসের হিসেবে প্রকাশ করতে পারতেছিলাম, জেড কে প্রকাশ করা যায় রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল হিসেবে। সেম ভাবে তুমি জেড এর উল্টা যে জিনিসটা অ্যাডমিটেন্স, সেটাকেও রেজিস্ট্যান্সের উল্টা এবং রিঅ্যাকট্যান্সের উল্টা জিনিসের হিসেবে প্রকাশ করতে পারো। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, যেটাকে আমি উল্টা বলতেছি, রেসিপ্রোকাল কন্ডাক্টেন্স, সেটা তোমরা অলরেডি জানো, ওটা জি দিয়ে প্রকাশ করা হয় এবং সিমেন্স তার হচ্ছে ইউনিট হয়, সেই যে জি। আর এই টার্মটা হয়তো তোমরা জানো না, যেটা কিনা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যে সার্কিটে যে রিঅ্যাকট্যান্সটা দেয় সেটার অপোজিট, মানে যে জিনিসটা তাকে সাহায্য করে। রিঅ্যাকট্যান্স কি করে, রেজিস্ট্যান্সের মতো সে বাধা দেয়। আর আর হচ্ছে এই জিনিসটা যেটার নাম কিনা সাসেপ্টেন্স, এ হচ্ছে সাহায্য করে, কন্ডাক্টেন্স যেরকম সাহায্য করে সেরকম এটাও হচ্ছে সাহায্য করে, শুধু টার্মটা ডিফারেন্ট, ওদের অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি সেম। এতটুকু এনাফ হবে তোমাদের জন্য ইম্পিডেন্সের থেকে।
এখন হচ্ছে এদিকে একটু কিছু জিনিস বাদ দিয়ে না, এদিকে তো পড়াই ফেলছি এগুলো, তাই না? পড়াইছি, এগুলো মনে পড়ছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে। ওকে, এখানে একটা ভোল্টেজের ভ্যালু দিছে 12 cos 60t 45 ডিগ্রি। এটা হচ্ছে একটা ভোল্টেজ, এটা 0.8 হেনরি ইন্ডাক্টর দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে হচ্ছে আমাদের একটা র্যান্ডম একটা ইন্ডাক্টর আছে যেটার ভ্যালু হচ্ছে 0.18। ওর দুই মাথায় যে ভোল্টেজ, এখানে তুমি যদি ভোল্ট মিটার ধরো তাহলে ভি পরিমাণ ভোল্টেজ পাবা, যেটার ভ্যালু কিনা এটা 12 cos 60t + 45 ডিগ্রি। এখন তোমাকে বের করতে হবে স্টেডি স্টেট কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর। তো নর্মালি এখানে এটাকে ফেজর রিলেশন বা সাইনোসয়েডাল দেখে ভয় পেয়ে যাইও না। তোমার নর্মালি এর আগে ডিসি তে যেমন করছো ভি ইকুয়ালস টু আই, আর এখানেও অ্যাকচুয়ালি সেম ভাবেই তুমি করতে পারো, জাস্ট কিছু জিনিস চেঞ্জ হবে। আই বের করতে হবে, সো আই ইকুয়ালস টু ভি বাই আর, কিন্তু এখানে আসলে আর না দিয়ে তোমরা এখন যেটা করবা স্মার্টলি জেড দিবা। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার জেড হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্ডাক্টর, তো জেড না দিয়ে আচ্ছা জেডই দিলা, তো ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হয় বা রিঅ্যাকট্যান্স, ইন্ডাক্টর যে বাধাটা দেয় সেটা হচ্ছে জে ওমেগা এল পরিমাণ দেয়। সো জে ওমেগা এল লিখলা। এখন হচ্ছে একটা ব্যাপার আছে, ভি তোমার কোশ্চেনে দেওয়া আছে। এখন এই কোশ্চেনে তো দেওয়া হচ্ছে কি একটা ফরম্যাটে, সাইনোসয়েডাল ফরম্যাটে, মানে 12 cos cos সাইন যখন লেখা থাকবে বুঝবা যে এটা সাইনোসয়েডাল ফরম্যাট। এটাকে আগে সুন্দর করতে হবে, মানে আমাদের ইউজেবল ফরম্যাটে আনতে হবে। তো ইউজেবল ফরম্যাট হচ্ছে এইটা 12 ∠45। এটা জাস্ট ফেজর ফরম্যাট। ফেজর ফরম্যাটে কি করছে, পিক ভ্যালুটা নিচ্ছে 12, এরপর হচ্ছে অ্যাঙ্গেল কত আছে ওমেগা টির সাথে যেটা আছে সেটা হচ্ছে ∠45। এভাবে হচ্ছে তার ভ্যালুটাকে সুন্দর করে নেওয়া হইলো। এরপর তোমার ভি তাহলে ইউজেবল ফরম্যাটে আসছে, আমাদের এখানে হচ্ছে ভি এন্ড জে ওমেগা এল দরকার। ভি আসলো, ওকে ভি ডান। যেহেতু হচ্ছে আমরা জানি ওমেগা, তোমরা এখন ওমেগা কোথায় পাবা, এখানে কিন্তু ওমেগা কোথাও বলে দেয় নাই। তোমার এটা দেখে ওমেগার ভ্যালু বের করতে হবে ফরম্যাট অনুযায়ী। ভিএম কস ওমেগা টি প্লাস ফাই হয়, সো ওমেগা হচ্ছে অ্যাকচুয়ালি 60। তো 60 আর এল কোয়েশ্চেনে বলে দিছে 0.1 হেনরি। তারপর ভ্যালুস গুলো বসাই দিলেই তোমার আনসার আসবে। বাট এইসব অঙ্কে যেটা হচ্ছে মাথায় রাখতে হবে, আমাকে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে আমি সেই ফরম্যাটটাতেই ফেরত দিব আনসারটাকে। তাহলে তোমার আনসার আসলে এসব হিসাব নিকাশ করলে আসবে হচ্ছে ফেজর ফরম্যাটে। আনসারটা যেমন ভি ডিভাইড বাই জে ওমেগা এল যদি করো, আনসারটা আসলে 2 ∠−45। এটা ক্যালকুলেটর দিলেই আসবে, বা তোমরা হাতে কলমে করতে চাইলে করতে পারো। হাতে কলমে এটা ভাগ করতে পারবা না, R1 ∠φ1 ডিভাইড বাই R2 ∠φ2 হচ্ছে R1 R2 φ1 প্লাস, সরি, -φ2। আমি কি করলাম, R1 ডিভাইড বাই R2। হ্যাঁ, তো 12/6 2 আর 45 - 90 -45, এই ফর্মুলাটা ইউজড হয়েছে। আচ্ছা, তারপর এখন আমাকে এটাকে আবার সাইনোসয়েডাল ফরম্যাটে নিয়ে যেতে হবে। সো আমরা জানি এইখানে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে প্রথম ভ্যালুটা, মানে অ্যামপ্লিটিউডের ভ্যালু 2, তারপর কস দিবা ওমেগা টি, এই যে যে ওমেগা টি ছিল সেটাই ইউজড হবে। দেন এখানে -45 -45। এই অঙ্ক বুঝছো? কারো কনফিউশন থাকলে বলো। জি ম্যাম, বুঝছি। ওকে, এখানে দেখো কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল সবকিছুই আসলে ডিসি তে যেমন ইউজড হয়েছে বা ডিসি তে যেমন অ্যাপ্লাইড হয়েছে এসি তেও অ্যাপ্লাইড হবে। শুধু তোমার ওই যে আগে তুমি একটা গোটা নাম্বার লিখতে পারতা বা সলিড নাম্বার লিখতে পারতা, সেখানে তোমার এরকম ক্লকওয়াইজ সার্কিট যেতে সময় তোমাকে আসলে এরকম সাইন টেন লিখা লাগতো না। এখানেও লিখা লাগবে না, এখানে 20 সাইন এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে লিখতে হবে 20 ∠30
30 এভাবে লিখতে হবে, মানে একটা ফেজর ফরম্যাট বা কমপ্লেক্স নাম্বার ডিল করতে হবে। এটাই ডিফারেন্স শুধু ডিসি এর এসির হিসাবে। তাছাড়া এখানেও হচ্ছে তোমাদের কেসিএল কেভিএল অ্যাপ্লাইড হবে, তারপরে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলোও অ্যাপ্লাইড হবে। এগুলো আলাদা করে আসলে পড়ার কিছু নাই। সেলফ স্টাডি বলতে বুঝাইছি যে জাস্ট রিড থ্রু করবা আর কি, এখানে কি বলছে, আমি যে কথাটা বাংলায় বলছি এটাই এখানে বলছে। তারপরে ইম্পিডেন্স কম্বিনেশন, তোমাদের রেজিস্ট্যান্সের বেলায় যেমন হচ্ছে যে সিরিজে থাকলে যোগ করে, তারপরে প্যারালাল থাকলে রেসিপ্রোকাল করে, এখানেও এর ক্ষেত্রে কি বলে, ইম্পিডেন্সের ক্ষেত্রে সেম ভাবে যোগ এবং রেসিপ্রোকাল করা হয়। তবে খেয়াল রাখতে হবে ইম্পিডেন্স গুলোতে ক্যাপাসিটর ইন্ডাক্টর আছে কিনা সেগুলোর মাথায় রাখতে হবে। একটু পরে ম্যাথ করলে তোমাদের এগুলো একটু হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ওয়াই ডেল্টা, ওয়াই ডেল্টাও ডিসিতে যেরকম হোল্ড করে এসিতেও সেম ভাবেই হোল্ড করে। তো এখানে যেটা তোমাদের হেল্প করতে পারে সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স গুলা বা রিঅ্যাক্টেন্স গুলাকে ব্লক আকারে প্রকাশ করে ফেলা। এখানে যে জেডসি লিখছে, এখানে আসলে এই এ বির মাঝখানে হইতে পারে একটা রেজিস্টর আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা ইন্ডাক্টর আছে, অনেক কিছুই আছে। তো ওদের সবার কম্বিনেশন মিলাইয়া এখানে জেডসি লিখে দিছে। তো তুমি শুধু জেডসি ডিল করবা। তোমার যখন এখানে হিসাব নিকাশ করতে হবে তুমি জেডসি জেড এ জেড বি ভাবে ডিল করবা। তোমার তখন আর ঝামেলা ঝামেলা হবে না, সেম ফর্মুলাই হোল্ড করবে। আগে যেটা ছিল এখনো সেম ফর্মুলা। ওকে, আমরা এখন একটা অঙ্ক করি। আমি যখন অঙ্ক করাই অনলাইন দেখে তোমরা জাস্ট হা করে তাকায় থাকিও না, তোমরাও চেষ্টা করো পাশাপাশি করতে, তাহলে মাথায় ভালোভাবে ঢুকবে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স, তার মানে আসলে আলটিমেটলি আমাদেরকে বের করতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট আগে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল সেটাই এখন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। এটারে জাস্ট ইনপুট ইম্পিডেন্স বলতেছে, এখানে দেখা দিচ্ছে যে এদিক থেকে দেখলে এই সার্কিটে কতটুকু রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স পাওয়া যায়। এখন শুধু আমরা টার্মটা পাল্টাই ফেলছি, আগে যাকে রেজিস্ট্যান্স বলতাম সেটাকে এখন আমরা ইম্পিডেন্স বলবো, মানে একই জিনিস তো না, মানে বুঝাইতে চাইতেছি একই কেস। রেজিস্ট্যান্স বলতাম আগে, এখন বলবো ইম্পিডেন্স। তো তোমরা কি করতা যদি এই সার্কিটটা এমন না হয়ে জাস্ট নর্মাল, এখানে একটা রেজিস্টর এখানে একটা রেজিস্টর, তারপরে এখানে ইন্ডাক্টর না হয় রেজিস্টর এখানে রেজিস্টর হইতো, আর বলতো এদিক থেকে বের করো এখানে আর ইকুইভ্যালেন্ট কত, তোমরা কি করতা? তোমরা এই দুইটাকে যোগ করতা সিরিজ বলে, তারপর হচ্ছে যেটা আসতো সেটার সাথে এটাকে প্যারালাল করতা, তারপর এটাকে আবার সিরিজ করতা, এমন ভাবেই তো সলভ করতা। এখানেও সেম ভাবেই করবা। এখানে সেম ভাবে করতে হইলে ফার্স্টে হচ্ছে এই জিনিসগুলাকে আগে ব্লক আকারে ছোট করতে হবে। এখন তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে রেজিস্ট্যান্স তো আসলে ওহমে দেওয়া সম্ভব, আর কিছু সম্ভব না। কিন্তু এই ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স এর ইউনিট গুলো কি আকারে দেওয়া, যদি দেখো যে হেনরি ফ্যারাডে এভাবে দেওয়া, তার মানে ওদেরকে ওহমে কনভার্ট করতে হবে। তো ওদের ওহমে কনভার্ট করা হচ্ছে এক্সএল, মানে রিঅ্যাক্টেন্স অফ ইন্ডাক্টর হচ্ছে জে ওমেগা এল, আর এক্সসি রিঅ্যাক্টেন্স অফ ক্যাপাসিটর হচ্ছে 1/j⍵c। সো তোমাকে যদি ওহমে না দিয়ে দেওয়া থাকে তাহলে তোমাকে ওহম এটা ইউনিট ওহম আসবে, এটার ইউনিট ওহম আসবে, যদিও কিনা এল এর ইউনিট হচ্ছে হেনরি আর সি এর ইউনিট হচ্ছে ফ্যারাডে। সো তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে ইউনিটটা কি, এগুলো অনেকেই ভুল করে। আচ্ছা, এখন যেটা করব এখানে দেখো জিরো, এই ইন্ডাক্টর আর এই রেজিস্টর মিলে Z3 ডিক্লেয়ার করছে, এটাকে Z1 বলছে আর এটাকে Z2 বলছে। Z2 লিখছি দেখে বোঝা যাচ্ছে না। Okay. এখন দেখো Z1 এর জন্য তোমার কি আছে, 2 মাইক্রোফ্যারাড টাইপের একটা শুধু ক্যাপাসিটর আছে। ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত, 1/j⍵c। তো 1/j⍵র ভ্যালু এখানে কোয়েশ্চেনে বলছে 50 রেডিয়ান পার সেকেন্ড। তো 50, সি হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে অ্যাকচুয়ালি ফ্যারাডেতে নিতে হবে, তাই 10⁻³ দিয়ে গুণ করছে। তারপর আমরা ভ্যালু পাবো হচ্ছে এরকম -j10, এবার ওহম দিতে পারবা, ওহম। তারপর Z2, Z2 হচ্ছে এই জায়গাটা 3 ওহম রেজিস্ট্যান্সের সাথে একটা রিঅ্যাক্টেন্স কানেক্টেড। তো 3 এর জায়গায় 3 থাক, রিঅ্যাক্টেন্সটা আমাকে বের করতে হবে, আমি জানি না 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর কত রিঅ্যাক্টেন্স দেয়, সেই ক্ষেত্রে তোমাকে 1/j⍵c সূত্র ব্যবহার করতে হবে। তো 3 এর সাথে 1/j⍵c যোগ করার পরে ভ্যালুস গুলো দিলে তুমি এরকম একটা ভ্যালু পাবা, 3 - j2 এরকম কিছু একটা পেলা। সেম ভাবে এটাকেও ক্যালকুলেট করা হবে, এটাতে কতটুকু রেজিস্ট্যান্স পাচ্ছি।
এখানে আসলে আলটিমেটলি আমরা করে ফেলতেছি, এই দুইটা সিরিজে ছিল সিরিজ হিসেব করে ফেলছি, এই দুটো সিরিজে ছিল সিরিজ হিসেব করে ফেলছি, করে ওদেরকে আলাদা আলাদা ব্লক হিসেবে করে দিছি, কি বলে ডিক্লেয়ার করে দিছি। এখন এটা যদি ডিক্লেয়ার করা হয়, জিনিসটা আবার আমি আঁকি, এখানে আঁকা নাই। এখন এই অবস্থায় আসলে কি আছে সেটা তোমরা বুঝতেই পারতেছো, এখানে আসলে Z3 আর Z2 একটা একটা প্যারালাল, এবং তারপরে ওই কম্বিনেশনটা হচ্ছে Z1 এর সাথে সিরিজে আছে। এটাই এখানে শর্টকাটে লিখছে Z2 প্যারালাল টু Z3 দেন সিরিজ উইথ Z1। তো তোমার দুইটা জিনিস প্যারালাল থাকলে একটা সূত্র ছিল না, মনে আছে বলো তো? এটা রেজিস্ট্যান্স হলে কি হইতো, ফর্মুলাটা কেউ একজন বলো। ম্যাম 2টা গুণ করে তারপর 2টা যোগ করে ভাগ করতে হবে। R1 প্যারালাল টু R2 হলে কি হইতো? R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, তাই তো? সিমিলার ভাবে তোমার এটা যদি Z হয়, এখানে কি Z2 প্যারালাল টু Z3 কি হবে বলো দেখি। ফর্মুলা তো লিখিয়ে রাখছি, কেউ বলতে পারতেছো না? Z2 into Z3 divided by Z2 plus Z3. সেটাই এখানে হচ্ছে ডিরেক্ট বসাইলো, এই এতটুকু অংশ হচ্ছে আমাদের Z2 ইন্টু Z3 ডিভাইড বাই Z2 প্লাস Z3, ঠিক আছে? এন্ড দেন এটা এটা হচ্ছে সিরিজ উইথ Z1, Z1 এর ভ্যালু হচ্ছে -10 -10। তারপরে তোমাদের এই যে এর আগে করছো, যেমন কি বলে এর আগে যে গতকালকে লেকচারে দেখাইছিলাম কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারকে সিম্পলিফাই করে। বলো। Z3 এর ভ্যালু মাইনাস কিভাবে? এই যে এখানে যোগ বিয়োগ করে মাইনাস আসছে, ও এই হিসাবটা তুমি করলে এটা 1/j না, 1/j কে -j বলা যায়। আচ্ছা, এরপর হচ্ছে এটা জাস্ট নরমাল সিম্পলিফিকেশন, তোমার যেখানে পোলার বানাইতে হবে সেখানে পোলার করবা, বা রেক্টেঙ্গুলার করতে হলে করবা, যোগ গুণ ভাগ বিয়োগ এগুলা করে ওর ফাইনাল ফরম্যাট আসলো এভাবে। এটা হচ্ছে তোমার আনসার, Z ইন বের করতে বলছে। ওকে, ম্যাম সাউন্ড কমে গেছে। আমি তো কথা বলতেছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে সিমিলার আরেকটা ম্যাথ আছে, এখন আরেকটা দেখাই তোমাদেরকে। যদি আমি এঁকে রাখছি সব সাইডে দিয়ে, তোমাদের মনে হয় আর সমস্যা হবে না এটা বুঝতে। এখানে বলছে এই সার্কিটের কারেন্ট বের করতে, জাস্ট একটা কমপ্লিকেটেড সার্কিট দিয়ে দিছে, দেন ওর ভোল্টেজও দিয়ে দিছে এবং বলছে যে কারেন্ট বের করো। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, কথা হইতেছে এটাকে আমরা আগে সিম্পলিফাই করে ফেলবো, এই ব্লক বানাইলে ব্লক বানায় ফেলবো, বানায় হচ্ছে তারপর এটার দিকে তাকাবো, তাকায় দেখবো এর কি অবস্থায় আছে, প্যারালাল সিরিজ কে সাথে কার কার সাথে কেমন আছে, অথবা ওয়াই ডেল্টার কোনো সমস্যা আছে কিনা ওগুলো দেখবো। এই অঙ্কটা আসলে ওয়াই ডেল্টার সমস্যা আছে, সেটা হচ্ছে আচ্ছা ফার্স্টের কথা যেটা আমি এখানে লিখে রাখছি, খেয়াল করো ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ওহমে দেওয়া, ফ্যারাডেতে না। তার মানে এখানে আমাদের জে ওমেগা এল জে ওমেগা সি এসব হিসাব নিকাশ আর লাগতেছে না, ডিরেক্ট যেহেতু ইয়াতেই দেওয়া আছে, ওহমে দেওয়া আছে, একটা কাজ কমে গেছে। এরপর হচ্ছে আরেকটা কাজ জমে গেছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা সলভ করতে গেলে তুমি শুধু সিরিজ প্যারালালে সলভ করতে পারবা না। এখানে হচ্ছে এই জায়গাটা একটা ডেল্টা, ডেল্টা শেপ। এটা কিভাবে ডেল্টা সেটা আমি এখানে আঁকছি, তোমরা একটু দেখো। জাস্ট হুবহু এই জিনিসটা এখানে তুলছি,
এখন দেখো এটাকে আসলে ডেল্টা আকারে করা যায়, কারণ হচ্ছে একটার মাথার সাথে একটা মাথা কানেক্টেড, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা। এটা যদি সলভ করে তুমি ওয়াই বানাও, তাহলে তোমার নিউ সার্কিটটা ইজিয়ার হবে। নিউ সার্কিটটা দেখতে হবে এরকম। তখন তোমার আসলে এই যে এই দুইটা জিনিস সিরিজে, ওইটার সাথে এটা প্যারালালে, এবং সেটার সাথে এটা আর এটা সিরিজে করতে পারবা। তো এই জন্য তোমাকে ফার্স্টে কনভার্সনে যেতে হবে। তো কনভার্সনে ডিসিতে যেরকম ওয়াই ডেল্টার কনভার্সন যে সূত্র ছিল, এসিতেও সেম সূত্র, শুধু তোমার কম্পোনেন্টস গুলা বা এলিমেন্টস গুলার ভ্যালুস ডিফারেন্ট হয়ে গেছে। এখানে এই জিনিসটাকে যদি এখানে এ বি সি, এটাকে একটু ট্রায়াঙ্গুলার ফর্মেটে আনলে একই জিনিসটাকে জাস্ট ব্যান্ড করা হয়েছে। এ বির মাঝখানে এ আর বি এর মাঝখানে J4, বিসির মাঝখানে হচ্ছে 8, সি আর এর মাঝখানে উপর দিয়ে যেটা ছিল সেটা 2 - J4। এই হইলো তার ডেল্টা ফরম্যাট। আমরা নিব হচ্ছে তাকে ওয়াই এ। সো মাঝখান দিয়ে এগুলা হচ্ছে আলাদা আঁকলেই আমার কাছে মনে হয় বেটার, ইভেন টিচারও বুঝবে তুমি কি করছো। তো এরপরে হচ্ছে এই যে ওয়াইটা হওয়ার কথা, এখানে তার নিউট্রালটা আসার কথা। সেই অনুযায়ী তোমার ওই ওয়াইতে নেওয়ার জন্য নতুন সূত্র যে ZAN, আমি শুধু একটা দেখাইছি। ZAN এর সূত্র কি? সেটা হচ্ছে ZBC ইন্টু ZAC ডিভাইড বাই ZAB ZBC ZAC। এটা তোমরা আর হিসেবে শিখছিলা, RAN ইকুয়ালস টু RBC এভাবে শিখছিলা, ওই আর এর জায়গায় জেড আসছে শুধু। তো এবার তোমার এই ট্রায়াঙ্গেলটাকে তুমি ওয়াইতে, ট্রায়াঙ্গেল না ডেল্টাকে তুমি ওয়াইতে কনভার্ট করতে হইলে এভাবে ZAN BN এন্ড CN ক্যালকুলেট করবা। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু এত কিছু করা লাগে নাই। যেমন এই পুরো জায়গাটাকে, এটা একটা আর্ম, এই ডেল্টার একটা আর্ম হচ্ছে 2 আর -J4। এই জিনিসটার ওভারঅল এয়ারটা হচ্ছে, ইম্পিডেন্সটা হচ্ছে 2 - J4, ডিরেক্ট এভাবে তুমি বলতে পারো। ইভেন আরেকটা যদি এটা দেখো, এখানে এই জায়গাটা হচ্ছে সিরিজে না, একটা ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্টর সিরিজে আছে। এটাকে তুমি ডিরেক্ট 8 + J6 বলতে পারো। এখানে যেহেতু ওহমে দিয়ে দিছে, আমরা একটা রেজিস্টরের সাথে একটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর ডিরেক্ট কানেক্টেড থাকলে বা সিরিজ থাকলে ওদেরকে এভাবে প্রকাশ করতে পারি। তো ফার্স্ট কাজ হচ্ছে যে ডেল্টাটাকে ওয়াই বানানো। ডেল্টাটা ওয়াই হবে, ওটাতেই তোমাদের আটকাইতে পারতা, সেজন্য দেখাই দিলাম। তারপর এবার নতুন কম্বিনেশনে তো কোনটা সিরিজ কোনটা প্যারালাল দেখা যাচ্ছে, ওই ফেজর ফরম্যাটেই ওদেরকে পোলার ফরম্যাটে রাখো বা রেক্টেঙ্গুলার ফরম্যাটে রাখো, সেভাবেই তাদেরকে প্যারালাল সিরিজের কম্বিনেশনে বসিয়ে তুমি ওভারঅল জেড ইকুইভ্যালেন্ট পাবা। তারপর ভি ইকুয়ালস টু আই আর, বা এখন আমি আর বলবো না, আমরা এখন বলবো এটা আই জেড। সো আই ইকুয়ালস টু, তোমাকে তো ওভারঅল কারেন্ট বের করতে বলছে, ভি বাই জেড। এখানে ভি হচ্ছে দিয়ে দিছে 50 ∠0, এমনি না দিয়ে এটাকে কিন্তু 50 cos ওমেগা, ওমেগা না দিয়ে ধরো ওমেগার ভ্যালু দিল 50t + 0, বা 0 দিলই না, এভাবে দিতে পারতো। এই জিনিসটা এভাবেও প্রকাশ করা যেত। ঠিক আছে, তো এটা দিলে তুমি এটাকে আবার কনভার্ট করে 50 ∠0 বলতে হইতো আর কি। এখানে এবার ভি এর জায়গায় তুমি 50 ∠0 দিবা, আর জেড এর জায়গায় যে জেডটা তুমি হিসেব করছো সেটা দিবা, তারপর তুমি নতুন আই পেয়ে যাবা। এই অঙ্কটা বুঝছো? ম্যাডাম সার্কিটটা সিম্পলিফাই কিভাবে হলো আরেকবার একটু বুঝাবেন? এই যে আমি তো এঁকেই রাখছি তোমাদের জন্য। এইটা বুঝো না, ওয়াই ডেল্টা নাকি পরেরটা? ম্যাডাম ওয়াই ডেল্টা। আচ্ছা, ওয়াই ডেল্টা এই যে তোমার এই জায়গায় সমস্যা, কারণ হচ্ছে এখানে দেখো তুমি যখন সলভ করতে যাবা, এই জিনিসটার সাথে এই জিনিস আসলে সিরিজে নাই, কারণ এখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হইছে, তুমি এটাকে সলভ করতে পারবা না। তো এটাকে সলভেবল করার জন্য তোমাকে এই ডেল্টাটা, এটা একটা ডেল্টা, যদি দেখতে চারকোনা, কিন্তু এটা আসলে তুমি চাইলেই ব্যান্ড করে এভাবে বানাইতে পারো। আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই, এখান থেকে এখানে কোনো চেঞ্জ হয় নাই। এটা তোমরা একটু খাতায় আঁকো, তাহলে নিজেরাও বুঝতে পারবে কোনো চেঞ্জ নাই। যে 2-3টা নোড আছে এ বি সি, ওদের মধ্যে যে রিলেশন ছিল ওটা হুবহু সেমই রইছে। তো তারপরে হচ্ছে আমরা এটাকে যদি এভাবে ডেল্টা আকার দেখাইতে পারছি, কিন্তু ডেল্টা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ওয়াই। তো ওয়াই থেকে ডেল্টার ফর্মুলা আমি আবার বলতেছি না, এটা হচ্ছে সেই ফর্মুলাটা। ফর্মুলা অনুযায়ী তুমি 3টা বাহুর ভ্যালুস পাবা, জেড এ এন বি এন, এই যে এ এন এখানে একটা ভ্যালু আসবে, বিএন এর একটা ভ্যালু আসবে, সিএন এর একটা ভ্যালু আসবে। তখন তাহলে তোমার আর এগুলো থাকবে না, তখন নতুন একটা ওয়াই আসবে তোমার এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় একটা ওয়াই আসবে, এভাবে আসবে না, তখন ওয়াইটা তোমাকে বুঝে বসাইতে হবে। এখন দেখো এন কোথায়, এন হচ্ছে এটা, তোমার এ কই ছিল?
এখানে এ ছিল, সো এ দেখে বসাইতে হবে। এ হচ্ছে 12 ওহমের সাথে ছিল, 12 ওহমের সাথে এ, তোমার এ আগের জায়গায় থাকবে। এবার এ এর যে ভ্যালু আসছে ওটা বসাবা, বসানোর পর তোমার নিউট্রাল পয়েন্ট আসবে। তারপরে বিএন, ঠিক আছে, বি কোথায়, বি এর সাথে আছে এদিকে -3, ও ওর জায়গাতেই থাকবে, মাঝখানে তুমি বিএনটা বসাবা যেটা ভ্যালু আসবে তোমার। দেন সিএন, সিএন সি এ পাশে, সি এর সাথে এগুলো আছে আনইউজড, সো এরা থাকবে সি এর জায়গাতেই, আর সি এন এর মাঝখানে, মানে এন আর সি এর মাঝখানের ভ্যালুটা এখানে বসবে। এটা বসাতে একটু কেয়ারফুলি বসাইতে হবে যেন ভ্যালু উল্টাপাল্টা না হয়ে যায়, ঠিক আছে। এরপরে তো তোমরা এতটুকু যদি আনতে পারো, বাকি কাজ হচ্ছে নর্মাল। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ZCN প্লাস J6 প্লাস 8, এটা হচ্ছে প্যারালাল টু ZBN মাইনাস J3, এন্ড অল, ওই পুরো জিনিসটা সিরিজে আছে 12 ওহমের সাথে। এটা যখন সলভ করা হবে হিসাব নিকেশ করে, দেন আলটিমেটলি আসবে এরকম একটা ভ্যালু। ওকে, এখানে মনে হয় আর কিছু নাই। আচ্ছা, এখানে আর কিছু নাই আপাতত। তোমাদেরকে কতদিন কিছু ডেফিনেশনস এর কথা বলছিলাম, আজকে শুধু ওগুলো একটু দেখে তারপর তোমাদের ক্লাস শেষ করে দিব। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও যারা দাও নাই এখনো। এটা হচ্ছে বয়েলস্টেডের বই, আলেকজান্ডারের বই হচ্ছে ডেফিনেশন গুলো দেওয়া নাই। তো এই ডেফিনেশন গুলো অনেক সময় আসে, যদি তোমরা সব পারো আশা করি। তো এখানে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে যে কোনো মুহূর্তে যে ভ্যালুটা পাওয়া যায় একটা সিগন্যালের, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। পিক ভ্যালু মানে একটা সিগন্যালের যে হাইয়েস্ট ভ্যালুটা আমরা পাই সেটাকে বলা হয় পিক ভ্যালু। তার সরি পিক অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু সিমিলার কথা। দেন পিক টু পিক ভ্যালু হচ্ছে দুই পাশের পিক, পজিটিভ হাফে যে পিক পাই আর নেগেটিভ হাফে যে পিক পাই, ওই দুইটার মধ্যকার যে ভ্যালু থাকে, ধরো এটা +10 আর এটা -10, তাহলে পিক টু পিক হচ্ছে 20। পিরিয়ডিক ওয়েভফর্ম, যে ওয়েভফর্মটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর তার নিজের ভ্যালুজ রিপিট করে, ওইটাই পিরিয়ডিক ওয়েভফর্ম। আর পিরিয়ডটা হচ্ছে ওই সেই সময়টা যেটার পরে সে নিজেকে রিপিট করে। তো সাইকেল হচ্ছে যে পোর্শনটা একটু পর পর রিপিট হয়, যেমন এইটা একটু পরে আবার এখানে আসবে, এটা একটা সাইকেল। এগুলো সবগুলো তোমরা তো মনে হয় ইন্টারে পড়ছো, এখন ফিজিক্সেও পড়তেছো। ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে যে কয়টা সাইকেল কমপ্লিট করে একটা ওয়েভফর্ম, পিরিয়ডিক ওয়েভফর্ম, সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এছাড়া সম্ভবত আর কোনো ডেফিনেশনস নাই। এখানে কিছু সিম্পল ম্যাথ আছে, তোমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে টাইম পিরিয়ড বের করতে বলছে, t = 1/f ইউজ করে। এগুলো আমি আলাদা করে দেখানোর কিছু নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যাভারেজ ভ্যালু, আচ্ছা এখানে কিছু আছে একটু দেখাই দিই। এটা দুইটা ওয়েভফর্মের মধ্যে কম্প্যারিজন, এটা আলেকজান্ডার অলরেডি দেখছো, এগুলো দেখলে তোমাদের হয়তো ছবি আছে যেহেতু কনফিউশন একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো প্রথমটা 10 sin ωt + 30, +30 মানে সে 30 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রথম সিগন্যাল। দেন আরেকটা সিগন্যাল হচ্ছে 5 sin ωt + 70, দুইটাই যেহেতু সাইনে আছে আমাদের কোনো কনভার্সন ঝামেলা নাই। তো +70 মানে সে আরো আগে শুরু হয়, এই যে +70, এবং 5 আর 10 বলে ওদের ম্যাগনিটিউড কিন্তু ডিফারেন্ট। 10 সাইনটা একটু মুছুক, 10 সাইন একটু হায়ার, 5 সাইনটা তার থেকে লোয়ার, অবশ্যই তার হাফ ভ্যালুতে থাকে। কিন্তু আমরা যে ফেজের ডিফারেন্স যেটা হিসাব করতে চাই, যেটা 70 ডিগ্রি, সেটা অবশ্যই 30 ডিগ্রি থেকে আগায় আছে। আর তোমরা তো যোগ বিয়োগ জানো, 70 30 থেকে হচ্ছে 40 আগায় থাকে। দ্যাট মিনস এই যে ব্লু যে ওয়েভটা বা কারেন্টটা হচ্ছে এখানে লিডিং, এটাকে তুমি বলতে পারো I leads V/40 অথবা V lags I/40। সিমিলার এরকম আরো কয়টা আছে, তোমরা এগুলা প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপর নেক্সট ক্লাসে এভারেজ ভ্যালু পড়াবো, আজকে আর দেখাচ্ছি না। আজকের ক্লাস এখানে শেষ। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো? কেউ বাকি আছো? আমি ক্লাসটা অফ করে দিব। যারা দিয়ে দিছো লিভ নিয়ে নাও, বাকিরা 2-3 মিনিটের মধ্যে দিয়ে দাও, ক্লাস অফ করে দিব।